সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমি মিসবাহ-উজ-জামান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটা হচ্ছে সীমান্তের নিরাপত্তা এবং প্রয়োগ, অভিবাসীদের উপর এর কি প্রভাব পড়ছে বা কি পড়তেছে এই পর্যন্ত আমরা যা দেখছি আর কি। তো প্রেসিডেন্ট ট্রাম্পের যে অভিবাসন নীতিতে যেগুলা তিনি প্রয়োগ করার চেষ্টা করছেন সেগুলো নিয়ে আমরা গত সপ্তাহে আমরা এই বিষয়ে আলাপ করেছিলাম। আজকেও আমরা এটা বিস্তারিত আলাপ করবো এবং আমার সঙ্গে আছেন অ্যাটর্নি রাঞ্জা বোস। রাঞ্জা, কেমন আছেন আপনি? আছেন আমার সঙ্গে নিকি রিয়াদ, যিনি গেহিন অ্যাসোসিয়েশনের কর্মকর্তা। আপনাকে অনেক স্বাগতম নিকি। আশা করি ভালো আছেন আপনিও। আর দর্শক যারা ফেসবুকে যুক্ত হয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে, অবশ্যই আপনাদের মন্তব্য দিতে ভুলবেন না। আর পরবর্তী যারা আমাদের ইউটিউবে বা অন্যান্য প্ল্যাটফর্মে যুক্ত হবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের মন্তব্য অবশ্যই দিবেন। আর সরাসরি যারা সম্পৃক্ত হতে চান আমাদের সঙ্গে, নাম্বার দেওয়া থাকে স্ক্রিনে, সেটা হচ্ছে 646-307-9828। এই নাম্বারে আপনারা অবশ্যই যুক্ত হবেন। আর এই প্রোগ্রামটি অবশ্যই ফেসবুক লাইভ স্ট্রিমিং হচ্ছে। আপনারা ফেসবুকে যারা দর্শক আছেন তারা অবশ্যই যুক্ত আছেন, তারা অবশ্যই আপনাদের মন্তব্য দিবেন। সরি, তো আমরা দেরি করবো না, কারণ বিষয়টি অনেক স্পর্শকাতর এবং আমরা গত সপ্তাহ এটা নিয়ে আলাপ করেছি। এই জন্য ধারাবাহিকতা চর্চাতেই আমরা আবার দ্বিতীয়বারের মতো আবার আমরা আলাপ করতে যাচ্ছি এবং অ্যাটর্নি রাঞ্জা এই ব্যাপারে যথেষ্ট আমাদেরকে হেল্প করছেন। এবং বর্তমানের যে পরিস্থিতি আমাদের কমিউনিটিতে, অ্যাটর্নি রাঞ্জা, আপনি জানেন যে অনেকগুলো অলরেডি ডিপোর্টেশনের চলে গিয়েছে, ফ্লাইট চলে গিয়েছে এবং গুয়ান্তানামো বেতে তাদেরকে নেওয়া হচ্ছে, বিভিন্ন তাদের প্ল্যান প্রোগ্রাম সামনে। তো আমাদের এই মুহূর্তে যারা এই বিষয়ে যারা জড়িত আছেন বা যারা ভয় ভীতিতে আছেন, তাদের জন্য কি উপদেশ এবং আপনার কাছে কি আপডেট আছে লেটেস্ট, যদি একটু শেয়ার করতেন। হ্যাঁ, তো লেটেস্ট আপডেট ডিপোর্টেশনের সাথে এটাই কি রেড করছে সব জায়গায়, বাড়ি এসে রেড করছে, স্কুলে রেড করছে, প্লেস অফ ওয়ার্শিপে রেড করছে, মানে চার্চ মস্ক এইগুলো, এই জায়গাগুলো ওরা ছাড়ছে না, সব জায়গায় গিয়ে রেড করছে। তো সব থেকে বড় আমাদের গেহিয়ান অ্যাসোসিয়েট থেকে আমাদের সিইও, সেও বলেছে কি ক্লায়েন্টদের বলতে থাকো কি আইসের জন্য কিন্তু যদি ওদের কাছে ওয়ারেন্ট না থাকে আর ওরা যদি আপনার বাড়িতে আসে, আপনার কিন্তু খোলার কোনো দরকার নেই। আর আপনার কোনো যদি ওরা কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করতে শুরু করে আপনাকে, আপনি কখন এসছেন, আপনার পেপার দেখান, আপনার কিচ্ছু কিন্তু আনসার করার দরকার নেই। আপনি স্ট্রেট বলতে পারেন কি আমার একটা লয়ার দরকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এছাড়াও যেগুলো মানে যেগুলো আমরা এই ইতিমধ্যেই আমরা গত সপ্তাহ বলেন আর কারেন্টলি আমরা যা দেখছি, দ্য অ্যাক্টিভিটি আইসে, তাতে আপনার কি ধারণা? মানে আমরা অভিবাসন নীতিতে বা যারা আনডকুমেন্টেড আছেন বা যাদের ওয়ার্ক পারমিট আছে, যাদের সোশ্যাল সিকিউরিটি আছে, যারা অ্যাসাইলাম সিকার্স আছে, তাদের জন্য আপনি কি উপদেশ দিতে পারেন? হ্যাঁ, তো এই সিচুয়েশনটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে আপনার এক্স্যাক্টলি আপনার যে পুরো ইমিগ্রেশন প্রসেসটা হয়, ওই ইমিগ্রেশন প্রসেসে আপনি কোথায়। এখন আপনি অলরেডি যদি কোর্টে আছেন, তাহলে আপনার ইউজুয়ালি কোনো চিন্তা করার দরকার নেই। বাট স্টিল আপনার আইস, তো সেটা একটা আইস অফিসার নাও জানতে পারে কি আপনি অলরেডি কোর্ট প্রসিডিংসে আছে, ওই জন্য আপনাকে রিপোর্ট করা উচিত না। ওরা কিন্তু এসে আপনাকে হ্যারাস করতে পারে, তবু ওরা বলবে আপনাকে না কি আপনার ডিপোর্টেশন অর্ডার আছে, আপনি আমাদের রাইট আছে ডিটেন করা, কিন্তু এটা সত্যি না, এটা সত্যি হয়তো না, বাট ওদের একটা এটা একটা প্লে বুক। ওরা বলে লোকদের ভয় পাওয়াতে, লোকদের ইন্টিমিডেট করতে ওরা কিন্তু যা খুশি বলতে পারে। কিন্তু আপনি যদি জানেন আপনি কোর্টে, আপনি ইউ হ্যাভ টু স্ট্যান্ড ইউর গ্রাউন্ড, আর আপনাকে বলতে হবে কি না আমার লয়ারের সাথে কথা বলুন। আচ্ছা, ওরা কিন্তু মিথ্যে কথা বলতে পারে আপনাকে। জি। নিকি, আপনার কাছে আমার অনুরোধ, আপনি তো এর মধ্যে অনেকগুলো কেস হয়তো ডিল করেছেন বা অনেকে আপনাকে নক করছেন, আপনাদের দরজায় যাচ্ছেন, আপনাদের অফিসে যাচ্ছেন এবং আপনাদের সঙ্গে পরামর্শ নেওয়ার চেষ্টা করছেন, যারা ভয়ভীতিতে আছেন, বা অনেকে ফোন করেও আপনাদেরকে হয়তো বা আপনাদের অ্যাসিস্ট্যান্ট চাচ্ছেন। তো গেহিন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনারা কি করছেন এই ব্যাপারে? হ্যাঁ, জামান ভাই, আসলে এই আমাদের সমস্ত ক্লায়েন্ট কিন্তু অসম্ভব ভীত সন্ত্রস্ত অবস্থায় আছেন, এবং এমনকি যাদের কোনো ভয় নেই তারাও কিন্তু খুব ভয়ের মধ্যে আছেন। বেচারারা ঘুমাতে পারছেন না, রাতে আমাদের কাছে আসছেন। তো আমরা তাদেরকে সাহস দিচ্ছি। অ্যাটর্নি রঞ্জা যেমন বললেন
যে আপনার কেস কি পর্যায়ে আছে সেই কাগজপত্রগুলো আপনাদেরকে সাথে রাখতে হবে। আমাদের ক্লায়েন্টরা কিন্তু আমাদের অফিসে আসছে, আমরা সেই কাগজপত্রগুলো দিচ্ছি। যেমন ধরেন আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন আপনার স্পাউসের মাধ্যমে, ওয়াইফ অথবা হাজবেন্ডের মাধ্যমে, সেই ক্ষেত্রে আপনার যে I-485 গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনের যে রিসিপ্ট লেটার, তারপর I-31 ট্রাভেল ডকুমেন্টের রিসিপ্ট লেটার, এগুলোর রিসিপ্ট লেটারগুলো আমরা বলছি আপনারা সাথে রাখবেন। এবং আমাদের একটা G-28 আছে যেটা দিয়ে প্রমাণ করা যায় যে আমরা আপনাদের লয়ার, সেই কাগজটা আপনারা সাথে রাখবেন। আর যারা মনে করেন যেই স্টেটাসে আছেন, যেমন অ্যাসাইলামে যারা আছেন, তারা আপনারা ওয়ার্ক পারমিট যদি পেয়ে থাকেন, ওয়ার্ক পারমিট কার্ডটা অবশ্যই অবশ্যই আপনাদের সাথে রাখবেন। তারপর যদি আপনার হিয়ারিং থাকে, সেই হিয়ারিং এর ডেটের কাগজগুলো আপনি সাথে রাখতে পারবেন। তারপর যারা মনে করেন বাবা কেসে আছেন, তারা আপনারা যদি আপনাদের প্রাইমি ফেসা ডিটারমিনেশন বলে একটা কাগজ আসে, যেটা দিয়ে বোঝা যায় আপনার কেসটা একটা ভালো কেস, আপনার এটা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা আছে, এটা একটা স্ট্রং ডকুমেন্ট, প্রমাণ যে আপনি কেসটা খুব ভালো গতিতে আগাচ্ছে, সেক্ষেত্রে আপনি সেই প্রাইমারি ফাসা ডিটারমিনেশন এই কাগজটা আপনারা সাথে রাখবেন। তো আমাদের উপদেশটা হচ্ছে আপনারা যে যে ক্যাটাগরি, যে যে পর্যায়ে আছেন, আপনাদের যে কারেন্ট একটা রিসিপ্ট লেটার অথবা ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো আপনারা সাথে রাখবেন এবং ভয় পাবেন না। অ্যাটর্নি রঞ্জা আপনাকে বললেন যে আপনাদেরকে কিন্তু ওরা মানসিকভাবে আসলে ভঙ্গুর করে দেওয়ার চেষ্টা করবে, বলবে যে না কোনো কিছু শুনি না, সব ডিটেইন, সব চলে আসো। আপনাকে তখন শক্ত হাতে বলতে হবে না, এই যে আমার কাগজ, আমি এখনই আমার লয়ারকে ফোন করতে চাই, আমি লয়ারের কথা ছাড়া আমি এক পাও এখান থেকে নড়ছি না। আসলে এটা একটা আসলে আমাদের সবার জন্য খুবই কষ্টকর একটা সিচুয়েশন। তারপরেও বলবো আপনারা মনোবল হারাবেন না, শক্ত থাকবেন, তাহলেই আপনি ফেসটা মানে সিচুয়েশনটা ফেস করতে পারবেন। এটাই আপনাদের প্রতি আমাদের উপদেশ। ধন্যবাদ, ধন্যবাদ নিকি। রাঞ্জা, আপনার কাছে নিকি খুব সুন্দর করে কথা বলেন। এটা একটা হচ্ছে যারা বাসার ভিতরে আছে তাদের জন্য এই পরামর্শটা ঠিক আছে, বাট যারা অন দ্য মুভ, ট্রেনে, বাসে, সাবওয়েতে অন দ্য মুভে আছেন, ওইখানে যদি তাদেরকে এই ধরনের কোনো কিছু সম্মুখীন হতে হয়, সেই ক্ষেত্রে তো তারা ওখানে অন দ্য স্পট আছে। তো আইএসির অফিসাররা তাদের সঙ্গে যে বিহেভটা করবে বা যে ধরনের তখন তারা কার্ডগুলো দেখাবে, অথরাইজেশন দেখাবে, হোয়াট এভার ডকুমেন্ট তাদের কাছে আছে তারা শো করবে এবং বলবে যে আপনি আমার লয়ার ছাড়া আমি কথা বলবো না, আই হ্যাভ এ লয়ার, আপনি আমার লয়ার সঙ্গে কথা বলুন, ঠিক আছে? এটা কি অ্যাপ্রোপ্রিয়েট হবে ওদের জন্য? না তারপরেও কি তারা তাদেরকে নিয়ে চলে যাবে মনে হয়? না, মানে আপনি যদি দেখাচ্ছেন কি দেখুন আমার একটা হিয়ারিং আসছে, আমি অলরেডি কোর্টে আছি, আমার ডিপোর্টেশন অর্ডার নেই, তারপরে আফটার দ্যাট ওদের উচিত না উঠিয়ে নেওয়া। হাউএভার ওরা রিমেম্বার এটা নিউ ইয়র্ক হচ্ছে ওয়ান পার্টি কনসেন্ট স্টেট। আপনি কিন্তু যদি ফোন নিয়ে রেকর্ড করতে চান পাবলিকে, ইউ আর অ্যালাউড টু ডু দ্যাট। আপনার মনে আপনি আপনার সাথে যদি আপনি বলছেন কি আপনার সাথে অন্যায় হচ্ছে, ইউ হ্যাভ এভরি রাইট টু রেকর্ড। আর আপনার ডু নট, মানে আপনাকে যদি ফোর্সিবলি নিয়ে যায়, ওইটা যদি রেকর্ডিং এ থাকে আর ওদের নেওয়া উচিত না, তাহলে কিন্তু ইস্যু হতে পারে। ওই জন্য অলওয়েজ কিপ ডকুমেন্ট, যেরকম নিকি বললো আপনার যা যা ডকুমেন্ট আছে এখন কিপ ইট অন ইউ। আর আপনার সাথে যদি আপনি অন্যায় হচ্ছে, মেক শিওর আপনি রেকর্ড করুন। জি, ধন্যবাদ নিকি। এই যে কথাগুলো বললেন রাঞ্জা, আপনি আর একটু সুন্দর করে গুছিয়ে বলেন, কারণ হচ্ছে কি আমাদের যারা বাংলাদেশি ভাই বোনেরা আছেন বা অন্যান্য অভিবাসীরা যারা আছেন, তারা সব ভয়ভীতি অবস্থায় আছেন। তো আপনি যেহেতু আপনি ডেইলি এগুলো নিয়ে প্রসেস করছেন, তো আপনার কথাগুলো ওরা আরো বেশি ইয়ে করবে, মানে অ্যাকসেপ্ট করবে। তো আপনার রেমেডিটা কি হতে পারে? মানে আপনি ওই যে অন দ্য স্পট বাসওয়ে, সাবওয়ে, ট্রেন বা আপনার বিভিন্ন জায়গায় মেট্রোতে বা যে কোনো জায়গায় হতে পারে, তো ওই 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 ক্ষেত্রে কি করণীয় তাদের? তো ওই মুহূর্তে যেটা রাঞ্জা বললেন সেটার সঙ্গে একটু ম্যাচ করে আপনি একটু কিছু বললেন। সেই কাগজগুলো মনে করেন আপনারা যদি একদম একটা প্যাকেটের মধ্যে এখন থেকে একটা অ্যাটাচি ব্যাগ আপনারা সবসময় ক্যারি করবেন, সেখানে সেই ব্যাগের মধ্যে আপনাদের ওই কাগজগুলো সবসময় ওখানে থাকতে হবে। ওয়ার্ক পারমিট কার্ডটা তো থাকতেই হবে, এটা মাস্ট, এটা একটা অনেক বড় প্রমাণ আপনি এখানে লিগ্যাল অবস্থায় আছেন। আর মনে করেন অ্যাটাচি ব্যাগটা যদি কোনো কারণে ক্যারি করতে না পারেন, অবশ্যই আপনার ফোনের মধ্যে আপনার ওই রিসিপ্ট লেটারগুলো ছবি তুলে রাখবেন, ফোনের মধ্যে দেখিয়ে দেবেন এই যে আমার রিসিপ্ট লেটার এই দেখাচ্ছি।
কিন্তু কাগজগুলো দেখাতে পারলে ভালো। আর সবচেয়ে বড় কথা, অ্যাটর্নি রঞ্জা একটা সুন্দর কথা বলে দিলেন যে আপনার রাইটস আছে ওই মুহূর্তে আপনি তাদেরকে ভিডিও করে ফেলতে পারবেন, আপনার ফোনে আপনি রেকর্ড করে ফেলবেন। আপনাকে যদি জোর করে ওরা ধরে নিয়ে যেতে চায়, যদিও আপনি দেখাচ্ছেন আপনার এখানে একটা স্ট্যাটাস আছে, লিগ্যাল স্ট্যাটাস আছে, আপনি একেবারে আনডকুমেন্টেড না, আপনার কেস আছে, কোর্টে আছে, ইমিগ্রেশনে আছে, তার মানে আপনি আনডকুমেন্টেড না। সেইটা বলার পরে ওরা যদি জোর করে ধরে নিয়ে যায়, আপনি কিন্তু সেইটা ভিডিও করে ফেলবেন, ভিডিও রাখবেন। আর যদি নিয়েও যায়, যদি দুর্ভাগ্যবশত ডিটেইন করে ফেলে আপনাদেরকে, সেখানে আপনার রাইটস আছে, আপনি তখন আপনার লয়ারের সাথে ফোন করে আপনার লয়ারের সাথে যোগাযোগ করবেন। তখন লয়ার, মনে করেন আমরা যদি হই, আমরা গেহিয়ান অ্যাসোসিয়েটস, আমরা আপনাকে সেখান থেকে ছাড়িয়ে আনার চেষ্টা করব। ধন্যবাদ নিকি। রঞ্জা, এই কথাগুলো আমি নিকির সঙ্গে একমত, কিন্তু একটা কথা হচ্ছে যে মনে করেন তাদেরকে অফ আওয়ারে নিয়ে গেল, আফটার অফিস আওয়ার, তো সেক্ষেত্রে কি গেহিয়ান অ্যাসোসিয়েশনের কোনো হটলাইন আছে যেখানে ফোন করলে কেউ না কেউ আনসার করবে, বা টু সাপোর্ট দেম অর টু অ্যাসিস্ট দেম? ইজ দেয়ার এনিথিং? হ্যাঁ, ডেফিনেটলি আমাদের হটলাইন আছে, অ্যান্ড উই আর অ্যাভেলেবল অল ওয়ার্কিং আওয়ার্স। ইনফ্যাক্ট আমাদের একটা টিম আছে যেটা বিফোর ওয়ার্কিং আওয়ার্সও লগ ইন করে, অ্যান্ড দে আর অ্যাভেলেবল টু টেক কলস। আমাদের ডেফিনেটলি যদি কেউ এমার্জেন্সি সিচুয়েশন আছে, আমাদের আফটার অফিস আওয়ার্স, আমাদের এমার্জেন্সি সিচুয়েশন আছে, আপনি কল করতে পারেন আমাদের। ইনফ্যাক্ট বিফোর অফিস আওয়ার্সও আমাদের ফোনস অ্যাভেলেবল থাকে, ফ্রম বিফোর 9 AM। এরকম অনেক ল ফার্ম হয় 9টার আগে ওরা ফোন ওঠাবে না, কিন্তু গেহিয়ান অ্যাসোসিয়েটসে ওরকম না। আমরা নিয়ারলি অ্যারাউন্ড দ্য ক্লক কাজ করি আমাদের ক্লায়েন্টদের জন্য। বাট প্র্যাকটিক্যাল দিকটা দেখতে গেলে আমি বলবো, যদি কেউ ডিটেন হয়ে যায়, আপনি ফার্স্টে একটা ফ্যামিলিকে কল করুন যে আপনার সাথে, আপনার জন্য লয়ারের সাথে কন্টিনিউয়াসলি কথা বলতে পারে, অন অর হিজ অর হার বিহাফ। হ্যাঁ, ওদের রিলেটিভ থাকলে বা বন্ধু থাকলে এই লয়ার ফার্মের সঙ্গে যোগাযোগ ইজি থাকবে। এটা রিজন ইজ, কেননা ডিটেনশন থেকে সবসময় আপনার ফোন করা মেবি নট পসিবল। যে বাইরে আছে তার জন্য অ্যাক্সেস টু দ্য ফোন ইজ মাচ ইজিয়ার। আমাদের কিছু হঠাৎ দরকার হলো, আমরা হয়তো যে ডিটেন্ড আছে তাদের হয়তো 2 মিনিটের মধ্যে কন্ট্যাক্ট করতে পারবো না, আর কখনো কখনো হয় আমরা 1 ঘন্টার মধ্যে একটা মোশন দিতে হলো এমার্জেন্সিতে। ইমিগ্রেশন ভীষণ নট ফাস্ট মুভিং বাট একটু স্ট্রেসফুল, তো কখনো কখনো আমাদের ছোট টাইমে, শর্ট আওয়ার্সে হয়তো ভীষণ ইনফরমেশন দরকার হলো, আমরা হয়তো রিলেটিভকেই আমরা কন্ট্যাক্ট করি, জাস্ট কেননা উই নো কি ওঠাবে। আচ্ছা, আমি একটা কথা পুনরাবৃত্তি করছি। আপনিও বললেন, নিকিও বললেন যে while IS is conducting your session, or আপনার সঙ্গে কোয়েশ্চেন হচ্ছে, সেই মুহূর্তে রেকর্ডিং করার জন্য, তো সে যখন রেকর্ডিং করতে যাবে তাকে কি আইএস কোনো সময় বাধা দিতে পারে, বা দে ক্যান গ্র্যাব হিজ ফোন আউট অফ হিম? মানে ইজ ইট পসিবল? ইয়েস। ইজ ইট লাইকলি? আমার মনে হয় না। অ্যাট দি এন্ড অফ দ্য ডে এরা স্টিল গভর্নমেন্ট ফেডারেল এজেন্টস, এদেরও একটা প্রসিজার আছে, এদেরও একটা কোড অফ কন্ডাক্ট আছে। কত ওরা ফলো করবে ওটা রিয়েলি ডিপেন্ডস অন অ্যাডমিনিস্ট্রেশন, ইট ডিপেন্ডস অন দ্য ইন্ডিভিজুয়াল অফিসার। কিন্তু অবভিয়াসলি ওদেরও একটা কোড অফ কন্ডাক্ট আছে, ওরা যা খুশি তো চাই তাই করতে পারে না। বাট লিটারালি আপনি যে খুব সুন্দর একটা কথা বললেন, কোড অফ কন্ডাক্ট। সো ফার হোয়াট উই হ্যাভ সিন সো ফার, ডু ইউ থিঙ্ক দ্যাট দে আর ফলোইং দ্য কোড অফ কন্ডাক্টস? At the risk of injecting, personal opinion, I think so, yes. Okay. এটা obviously, কিন্তু অনেক আমি যা দেখছি, আমি নিউজে দেখছি যে অনেক লোকেরা কিন্তু ইম্পারসনেট করছে আইস এজেন্টসদের। ওটা ভীষণ বড় একটা ফেডারেল ক্রাইম, ইম্পারসনেটিং অফ ফেডারেল এজেন্ট। অ্যান্ড আমি যা পড়ছি, at least কোনো প্রুফ নেই, বাট a lot of people are saying কি এরা রিয়েলি আইস অফিসার না, হ্যান ত্যান। বাট যদি কেউ একটা রিয়েল আইস অফিসার, 99% they will follow code of conduct. Okay, thank you. আমাদের কাছে অনেক ফেসবুকে কোশ্চেন আছে, দর্শকও আছেন আমাদের অনলাইনে। আমরা একটু টেলিফোন নিয়ে নিই। কে আছেন দর্শক? নাম বলে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি মিশিগান থেকে মাহবুব বলছিলাম ভাই। জি, মিশিগান থেকে মাহবুব ভাই, বলেন আপনার প্রশ্নটা বলেন। জি, আমার ভাই যে দুইটা কোশ্চেন ছিল, একটা হইল গিয়ে টম হোম্যান আর ওই যে Trump said that those who came to USA across the border those are criminal.
সো আমি এবং আমার ওয়াইফ কানাডা থেকে আসছিলাম বর্ডার দিয়ে অক্টোবরে। আমরা অ্যাসাইলাম সিক করি, তো আমরা কি ক্রিমিনাল? এই কথায় নাম্বার 1। নাম্বার 2 হইল গিয়ে আমরা শুধু যে কোর্ট থেকে অর্ডার পেয়েছি যে আমাদের সব স্টেটমেন্ট ডকুমেন্টস এগুলো সাবমিট করতে হবে ফেব্রুয়ারির ভিতরে। তো এখন আমরা কি যে লেটারটাকে আমাদের সাথে রাখবো, যে কোর্টের অর্ডার যেটা আসছে, এবং আমাদের হিয়ারিং হইল গিয়ে 2026 নভেম্বরে। এখন আমরা কি যে রিস্কে আছি যে আইসের ক্ষেত্রে, আর আমরা এখন ভাই যে বাঁচার জন্য সার্ভাইভ করার জন্য মানে লুকিয়ে কাজ করতেছি। যদি কাজের আমাদেরকে ধরে ফেলে তাইলে এর কনসিকুয়েন্সটা কি হতে পারে? এই 3টা কোয়েশ্চন। ওয়েল, ফার্স্ট আমি একটু বাংলা আমার এত মানে আমি একটু শুদ্ধ বলে না দিই। ওই আচ্ছা, নিকি, আপনি তো বুঝতে, আমি বুঝতে পেরেছি একটু। বর্ডার ক্রস করে এসেছেন, কানাডার বর্ডার ক্রস করে এসেছেন, এবং উনি অ্যাসাইলাম সিক করেছেন, অ্যাসাইলামে অ্যাপ্লাই করেছেন। উনি সম্ভবত এখনো ওয়ার্ক পারমিট পাননি। তো ওনার প্রশ্নটা হচ্ছে আসলে উনি যে বর্ডার ক্রস করে এসেছেন, অ্যাসাইলামে অ্যাপ্লাই করেছেন, উনি কি ক্রিমিনাল হিসাবে ওনাকে ইয়ে করা হবে কিনা, যে উনি হ্যাঁ, একটা উনি কোট করেছেন criminal এর ডোনাল্ড ট্রাম্প ও। এবং টমের কথাগুলো কোট হ্যাঁ, করেছেন। হ্যাঁ, হ্যাঁ। জি। আরেকটা কথা উনি বললেন, উনি কিন্তু ওয়ার্ক পারমিট নাই, কিন্তু উনি কাজ করছেন। কিন্তু ওনাকে যদি কাজের জায়গায় ধরে ফেলে তাহলে কি কি হবে আসলে কনসিকুয়েন্সটা, সেটাই উনি জানতে চাচ্ছেন। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেনটা আনসার করার জন্য টেকনিক্যালি হপিং, যে বর্ডার হপিং বলে, টেকনিক্যালি ওটা একটা মিসডিমিনার ফার্স্ট টাইম করলে, which ওটা টেকনিক্যালি ক্রাইম, বা অ্যাট দ্য সেম টাইম সিকিং অ্যাসাইলাম ইজ নট আ ক্রাইম। ওকে, হ্যাঁ, তো আপনি নিজেকে প্লিজ, আপনি নিউজে অনেক কিছু দেখবেন। আজকে ট্রাম্প এটা বলেছে, কালকে জেডি ভ্যান্স অন্য কিছু বলেছে। আপনি ডোন্ট লেট ইট, আপনি ওইসব যা দেখছেন টিভিতে, প্লিজ আপনাকে এফেক্ট করতে দিন না নিজেকে। আপনি ভাবুন না কি আমি একটা হিউজ ক্রিমিনাল এখানে, কেননা ট্রাম্প বলেছে। সিকিং অ্যাসাইলাম কমপ্লিটলি লিগাল, আপনি লিগাল প্রসেসে আছেন। আপনি এসে এখানে যা আপনার করার অ্যাসাইলাম অ্যাপ্লাই করেছেন, আপনি চিন্তা করুন না, অ্যান্ড ডোন্ট থিঙ্ক অ্যাবাউট কি কোন লেবেল কি আসবে আপনার উপর। জি জি জি। আর দ্বিতীয় কথা হচ্ছে, হি ওয়াজ আস্কিং দ্যাট ওই যে ট্রাম্প এবং হ্যাঁ। টমের কোটটা করেছেন, হ্যাঁ, উনি বলছেন বর্ডার ক্রস করলে হ্যাঁ। আমরা হ্যাঁ। ক্রিমিনাল। হ্যাঁ। ইজ ইট সো? না, আই ডোন্ট থিংক সো। ক্রসিং দ্য বর্ডার হচ্ছে মানে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ আ ক্রাইম, বাট ফার্স্ট টাইম ইটস অনলি আ মিসডিমিনার। ওকে, হ্যাঁ, ইটস নট মানে আবার মানে দুবার করলে কিন্তু মানে ফেলেনি, right, বাট right. দ্য ফার্স্ট টাইম ইজ এত মানে ইটস নট দ্যাট সিরিয়াস অফ আ ক্রাইম। ইনফ্যাক্ট ইট ইজ, যদি চায় ইউএসএ তবেই আপনাকে ওরা প্রসিকিউট করতে পারে। টেকনিক্যালি ইয়েস, ইট ইজ আ ক্রাইম। আমি যদি একটু অ্যাড করি, আসলে জি জি, শিওর। আরেকটা জিনিস শুনেছি, যে সেটা হচ্ছে যে আপনারা যখন বর্ডার ক্রস করে আসেন তখন অ্যাসাইলাম সিক করার আগেই আপনাদের একটা কোর্ট ডেট থাকে কিন্তু আইসের কাছে। অনেক সময় যদি এইটা আপনারা মিস করে থাকেন তাহলে কিন্তু আপনার নাম ঠিকানাটা ওদের রেকর্ডে থাকে। তো যদিও আপনি মিস করে না থাকেন এবং এর আগে আপনি অ্যাপ্লাই করে দিয়েছেন, তাহলে আপনি একটা সেফ স্টেজে আছেন। zone এ আছেন। হ্যাঁ, আপনি সব সময় কিন্তু আপনি যে অ্যাসাইলামের অ্যাপ্লাই করেছেন সেই রিসিপ্ট লেটারটা সব সময় সাথে রাখবেন। আর এখন একটু সাবধানে থাকুন, কাজের জায়গায় একটু লুকিয়ে ছাপিয়ে যেভাবে পারেন একটু সাবধানে তো থাকতেই হবে হ্যাঁ। আপনাকে। আমি সাজেস্ট করব, প্লিজ অথরাইজেশন ছাড়া কাজ করুন না। জি। আমি উকিল, আমি আপনার থেকে তো বলতে পারি না কি হ্যাঁ আপনি কাজ করতে থাকুন উইদাউট হ্যাঁ। অথরাইজেশন। ডু নট ওয়ার্ক এটা- উইদাউট অথরাইজেশন। এটা আপনি যদি করছেন তাহলে এটা এইটা মানে ল ব্রেকিং, ভীষণ খারাপ জিনিস। আপনি প্লিজ করুন না। এবং আপনার যে আপনি বললেন কি 2026-এ আপনার হিয়ারিং আছে, ওই নোটিশটা আপনি নিয়ে অ্যাটলিস্ট ফোনে রাখুন একটা জি। স্ক্যান। আর একটা আমি, দর্শক অনেক আছে আমাদের, নাও ভেরি ভেরি ক্রুশিয়াল সাবজেক্ট অ্যান্ড পিপুল আর পোকিং আস অলসো। আমি এখানে যেটা দেখছি সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে জনাব রাসেল মাহমুদ, আমি বাংলাদেশ থেকে বলছি, বর্তমানে মেক্সিকো বর্ডার থেকে আমেরিকাতে প্রবেশ করলে কোনো সমস্যা হবে কিনা? অবশ্যই অবশ্যই সমস্যা হবে, এবং প্লিজ ট্রাই করুন লিগালি আসতে। হ্যাঁ হ্যাঁ, জি জি জি। তো রাসেল ভাই, আপনি এই চিন্তাই করেন না, এখন যে অবস্থা মেক্সিকো বর্ডার দিয়ে ক্রস করে আসলে আপনি বিশাল বিপদে পড়ে যাবেন। ট্রাই টু কাম, চেষ্টা করুন লিগেলি ইমিগ্রেশনের মাধ্যমে আসার জন্য, তাইলে আপনার জন্য অনেক সুবিধা হবে। ইনশাল্লাহ আপনার এই চিন্তা মুক্ত থাকেন। আর এই প্রসিডিউরটা বর্তমানে এখন টোটালি অফ, সুতরাং আপনি এই নিয়ে আগাবেন না। আর
Another question about the students, lot of students, right? What about them? They can work outside? তারা কি বাইরে কাজ করতে পারবে স্টুডেন্টরা? So whether you can work outside as a student or not depends on the school. ওকে, স্কুলের পলিসির ওপর ডিপেন্ড করে। আচ্ছা। যদি স্কুল অ্যালাউ করে ওয়ার্কিং আউটসাইড অফ ক্যাম্পাস, মানে অ্যাজ এ জেনারেল রুল ক্যাম্পাসের মধ্যে কাজ করা যায়, কোনো প্রবলেম না। বাট যদি স্কুল অ্যালাউ করে দ্যাট ইউ ক্যান ওয়ার্ক আউটসাইড ক্যাম্পাস, অনেক স্কুলদের হয় মানে একটা ইন্টার্নশিপ কোর্স হয় ওদের, তো যদি স্কুল অ্যালাউ করে দেন ইউ ক্যান ওয়ার্ক আউটসাইড ক্যাম্পাস। তো আমরা তো ইন জেনারেল দেখি যে স্কুল এলাও করলে কি আর না করলে কি সবাই তো বাইরে কাজ করছে। আপনি জানেন, আই নো ইউ আর অ্যাটর্নি, বাট আই এম টেলিং ইউ দ্য ট্রুথ। হ্যাঁ। আই সি লট অফ স্টুডেন্টস ওয়ার্কিং হিয়ার এন্ড ক্যাশের জন্য কাজ করে। দে ওয়ার্ক অন ক্যাশ ও সামথিং লাইক দ্যাট। সো এটা একটা মানে এটাও একটা স্টুডেন্টদের জন্য একটা অ্যালার্মিং ইট ইজ আ ভায়োলেশন। হ্যাঁ, এটা একটা অ্যালার্মিং স্টুডেন্টদের জন্য। আশা করি আমি শুভকামনা করছি স্টুডেন্টদের জন্য, একটা কিছু হয়ে যাবে অবশ্য। একটা তো সিন্স স্টার্টেড একটা কিছু সলিউশন তো আসবেই আমার মনে হয়। ল অফিস এবং ল মেকার্স কাজ করছেন এটার উপর, ডেফিনেটলি একটা সুসংবাদও আসতে পারে ইতিমধ্যেই। আপনারা জানেন যে যেটা বার্থরাইডে এটা সাসপেন্ড করে রেখেছে, হ্যাঁ, এখন একটা জাজ ইনজাংশন দিয়ে বলে রেখেছে। সো দেয়ার আর লট অফ থিংস কামিং আপ। আর এখন আমি আরেকজন দর্শক আছেন, দর্শক কে আছেন নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আমার নাম তাহের আলী, আমি পেনসিলভেনিয়া থেকে বলছি। জি তাহের ভাই। আমি 2013 সালে বাই ইয়ারে এদেশে ইন করি ভিজিট ভিসা নিয়ে। জি। আমি 2013 ডিসেম্বরে আসছি, আমি 2014 জুলাইতে আমি অ্যাসাইলাম চেক করি। 2000 জুলাই থেকে আমাকে গত 14-10 বছর পরে আমার ইন্টারভিউ কল করে। ওকে। 24-এ ইন্টারভিউ কল করার পর আমার ইন্টারভিউ কোনো আনসার দেয়নি। এর মাঝখানে 3 বছর আগে আমার মেয়ে বিয়ে হওয়ার পর, আমার মেয়ে সিটিজেন হওয়ার পর আমার জন্য গ্রিন কার্ডে অ্যাপ্লাই করে I-30। জি। 3 বছর হয়ে গেছে, জি। এখনো পর্যন্ত সেটার কোনো রেজাল্ট পাচ্ছি না। যখন অনলাইনে চেক করি বলছে তোমার ইন্টারভিউ ওয়েট করছি, ফিঙ্গারপ্রিন্ট ওয়েট করছি, তোমার 80% কাজ শেষ, আমরা 20% তোমার ওয়েট করতেছি তোমার ইয়ের জন্য, রেজাল্ট দেওয়ার জন্য। ওকে। এর মাঝখানে আমার ছেলে যখন 18 বছর হয়ে 19 বছর হয়ে গেছে, তখন আমি ওকে কেস থেকে উজ্জ্ব করার জন্য আমাদের লয়ারে আমাদের কেসটা উজ্জ্ব করার জন্য সাবমিট করছিল। জি। 3 মাস আগে। জি। এখন গত আগের সপ্তাহে আমি আমার কোর্ট থেকে একটা লেটার পাই যে তুমি যে কোন স্ট্যাটাসে এখানে আসো, তুমি কারণ দর্শক দেখাও, আমরা তোমার কোনো লিগেল ইয়ে পাচ্ছি না, তোমাকে আমরা কি রিমুভ করতে পারবো কেন, পারবো না কেন, সেটা তুমি আমাকে প্রুফ করে। এখন আমার কি করণীয় আছে? ওকে, ইটস এ লিটল ক্রিটিক্যাল সিচুয়েশন, আমি ঠিক একটু জটিল। বুঝলাম না। আমি একটু বলে হ্যাঁ, নিকি স্টেপ বাই স্টেপ বলতে গেলে রঞ্জন সুবিধা হবে। হ্যাঁ, উনি বলছেন উনি 2013 ডিসেম্বরে B2 ভিসা, ট্যুরিস্ট ভিসা নিয়ে দেশে আসার পর 2014 জুলাইয়ে উনি অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করেন। তারপর 10 বছর পরে 2024 ওনার ইন্ডিভিজুয়াল হিয়ারিং হয়, ইন্ডিভিজুয়াল না মানে হিয়ারিং হয় প্রথম, কিন্তু এর মধ্যে ওনার মেয়ে বিয়ের মাধ্যমে সিটিজেন হয়ে গেছে এবং ওনার জন্য অ্যাপ্লাই করেছে এবং I-130ও অ্যাপ্রুভ হয়ে গেছে। তখন উনি সেটা আচ্ছা ওইটা অ্যাপ্রুভ হয়নি, I-130 রিসিপ্ট অবস্থায় আছে। তো এছাড়া এর মধ্যে উনি আবার ওনার ছেলে 18 বছর 19 হয়ে গেছে, তাকে উইথড্র করতে চাচ্ছেন অ্যাসাইলাম থেকে। তারপর উনি একটা লেটার পেয়েছেন যে ওদের কাছে কোনো প্রমাণ নাই যে কিসের ভিত্তিতে উনি অ্যাসাইলাম থেকে উইথড্র হতে চাচ্ছে। তো এটাই উদ্যোগ করার জন্য ম্যাডাম, অ্যাসাইলামকে উদ্যোগ করার জন্য আমি যখন সাবমিটটা করেছিলাম, তারা আমাকে একটা লেটার পাঠিয়েছে যে তুমি এত সাল থেকে এত সাল পর্যন্ত এই দেশে আসো, তুমি কিসের ভিত্তিতে আসো, তুমি প্রুফ করো, তোমাকে কি রিমুভ করতে পারবো না, কেন তোমাকে রিমুভ করতে পারবো না, তুমি এটা রিমুভ করো। কিন্তু আমরা মেয়েটার জন্য তো অ্যাপ্লাই করে আমরা মেয়েটার যে বসে আছি। আমি বুঝতে পেরেছি, কিন্তু একটা প্রশ্ন ভাই, আপনার তো I-130 অ্যাপ্রুভাল না হলে আপনি অ্যাসাইলাম উইথড্র করতে পারেন না, এটা একটা প্রশ্ন। আমি তো জানি আমার লয়ার এটা ভুল করে ফেলছে বোধহয়। রঞ্জা উনি বলছেন যে ওনার I-130 রিসিপ্ট লেটার আছে, ইন দ্য মিন টাইম উনি উইথড্র করতে চাচ্ছিলেন অ্যাসাইলাম থেকে, সেই জন্য কোর্ট বলছে যে কিসের ভিত্তিতে তুমি উইথড্র করবে এবং এতদিন কিভাবে বুঝতে আসো। পেরেছি।
because his I-30 is not yet is not approved sir. আপনার মনে হয় আমি আপনার তো পুরো ফ্যাক্টস গুলো জানি না, আমার মনে হচ্ছে আপনি ডিসমিস করতে চাইছেন না উইথড্র করতে চাইছেন, আপনার ওটা ডিপেন্ড করে আপনি কি করতে এক্স্যাক্টলি চাইছেন। আমি চাচ্ছিলাম পলিটিক্যাল অ্যাসাইলামটা আমি আমারটা উইথড্র করে ছেলেকে রানিং রাখতে আর আমার গ্রিন কার্ডের জন্য ওয়েট করতে। ও আপনি উইথড্র কেন করছেন, নিজের অ্যাসাইলামটাই কেন উইথড্র করছেন? ওটাই উনি ভাবছেন যে মেয়ের মাধ্যমে উনি পেয়ে যাবেন, সেই জন্য উইথড্র করতে চাচ্ছেন। না না, আপনি কোর্টে থাকুন। I-130 অ্যাপ্রুভ হয়নি, আপনি এখন উইথড্র করতে পারবেন না। উনি চাচ্ছেন ছেলেকে উচিত না অ্যাসাইলামে আপনার রেখে করা, হ্যাঁ। এটা উচিত নিজে হবে না। উইথড্র হয়ে যাবেন। আপনি কোর্টে থাকুন, হ্যাঁ এটা কোর্টে উচিত হবে থাকুন না। এখন। কোর্টে থাকুন, অ্যাপ্রুভালের পরে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। রাইট রাইট রাইট। I-130 অ্যাপ্রুভাল না হলে আপনি অ্যাসাইলাম থেকে উইথড্র করতে পারবেন না ভাই। শুধু না, বুঝছি, রিসিপ্ট লেটার ইজ নট এনাফ। ওকে, আমাকে যে যাইতে বলছে, এখন আমি কিভাবে কি নিয়ে যাব করে? আপনি শুধু নিজের যে হিয়ারিং নোটিস, যা নেক্সট হিয়ারিং আপনার আছে, ওটাই আপনার না। প্রুফ কি আপনি এখানে যেহেতু আউট অফ স্ট্যাটাস বাট ইউ আর নট আনলফুল। ইট ইজ নট আনলফুল টু অ্যাপ্লাই ফর অ্যাসাইলাম। ভাই আপনার কাছে তো প্রমাণ আছে, আপনার নিশ্চয়ই ওয়ার্ক পারমিট আছে, সোশ্যাল সিকিউরিটি কার্ড আছে, তারপর আপনার হিয়ারিং এর লেটার আছে, এগুলো নিয়ে যাবেন। আর আপনার লয়ার যদি থাকে, আপনার লয়ার অবশ্যই আপনাকে এই ব্যাপারে হেল্প করার কথা। আশা করি আপনি বুঝতে পেরেছেন ভাই, নাহলে আবার আমার পরবর্তীতে কল করুন। আমি চেষ্টা করছি, আপনার মেইন কথা হচ্ছে আপনার I-130 অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত আপনি এগুলো কিছু করতে পারবেন না। রাইট নাও উচিত না। আপনার উচিত হবে এইভাবেই থাকা, আপনি অ্যাসাইলামের পর্যায়ে থাকেন, আর ওটা অ্যাপ্রুভ হওয়ার পরে তখন যে আপনি পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, ভালো থাকেন ভাইয়া। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। আমার নাম জামান, আমি বস্টন থেকে বলছি। জি। আমি ওই দেশে 2014-এ আসি। আসার পরে ইমিগ্রেশন ফেস করে মানে বর্ডার হয়ে ঢুকছি। ঢুকার পরে আমার I-94 কার্ড ছিল। ইভেন আমি ভিতরে আসার পরে অ্যাসাইলাম করছি। অ্যাসাইলাম করার পরে আমার লয়ারের সাথে যোগাযোগ ছিল। আমি অথরাইজেশন কার্ডে কাজের অথরাইজেশন কার্ড পাইছি। ইভেন 2-3 বার পাইছি। পাওয়ার পরে অটোমেটিকলি আমার বাসায় একটা লেটার আসে, আমার কেসটা টার্মিনেট হয়ে যায় 17-এ। তো আমার লয়ারকে বললাম আমার কেসের ডেটের খবর কি, সে বললো আমাকে 20-তে আমার কেসের ডেট। ইভেন আমার কোর্ট ডেটও 20-তে আমার বাসায় লেটার আসছে। কিন্তু ভুলবশত আমি 19-এ আমি বিয়ে করি, একজন গ্রিন কার্ডধারী। বিয়ে করার পরে আমি ভুলবশত একবার আমার ওয়াইফকে নিয়ে আমি কানাডা ঢুকে গেছিলাম। কানাডা ঢুকে যাওয়ার পরে আবার ইমিগ্রেশনে ফেস করে আবার আমেরিকায় ঢুকছি। কিন্তু তখন আমার কিন্তু I-94 কার্ড ছিল। আমার পেপারগুলো দেখে আবার আমাকে ভিতরে ঢুকার পারমিশন দিচ্ছে আমেরিকা। কিন্তু 17-এ যদি আমার কেসটা টার্মিনেট হয়ে থাকে, তাহলে আমার কেসটা আমার পেপার দেখে আবার ভিতরে ঢুকার মানে অধিকার, ভিতরে ঢুকার পারমিশন দেয় কেন আমার যদি টার্মিনেট হয়ে থাকে? কিন্তু আমি এই নিউ ইয়র্কে আমাদের বাঙালি 2-1 অ্যাটর্নি আছে, ওদের সাথে যোগাযোগ করছি, ইভেন ফেস টু ফেস দেখা করছি। ওনারা বলছেন যেহেতু আপনার কেস টার্মিনেট হয়ে গেছে, আপনার কোনো কিছু করার নেই, হয়তো আপনি এগেইন আবার কেস স্টার্ট করেন আপনার অ্যাসাইলাম কেস, নতুবা আপনার ওয়াইফ সিটিজেনশিপ হওয়ার পরে আপনি অ্যাপ্লাই করেন। এখন আমার ওয়াইফ সিটিজেনশিপ হয়েছে, এখন আমার সবগুলা পেপার আমার লয়ারের কাছে দিচ্ছি। এখন মনে জাস্ট সাইনটা করতাম, সে সাবমিট করবে অন্য লয়ার, বাট আগের লয়ারটা নাই। এখন যদি এই বর্তমান পরিস্থিতির মধ্যে যদি কোনো হ্যাপেন হয়, আমার করণীয়টা কি? স্যার এইটা আমি আপনাকে এই আনসারটা দিতে পারবো না। এটা লিগ্যাল অ্যাডভাইস হয়ে যাবে, এটা ভীষণ স্পেসিফিক আর কমপ্লিকেটেড সিচুয়েশন। আপনি আপনার লয়ারের সাথে কথা বলুন। জি, একটু ব্যাপারটা একটু জটিল তো আমার মনে হয় আপনাদের কাগজপত্র ডকুমেন্ট না দেখলে অনেক সময় জাজ করাটা খুব টাফ হয়ে যায়। তারপরও নিকি একটু বলতে পারেন, আপনি জি আমি বলে দিচ্ছি ভাই, আপনি যে প্রশ্নটা করেছেন ওইটা একদম সরাসরি একটা লিগ্যাল প্রশ্ন। সেটা আমরা এই ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা উত্তর দেওয়ার অধিকারটা আসলে রাখি না। আপনি যদি আমাদের অফিসে গেহিয়ান অ্যাসোসিয়েটে আসেন একটা কনসালটেশনের জন্য, আমরা আপনার প্রশ্নটার উত্তর দিয়ে দিব। তো সেটাই আর কি উত্তরটা। এখন আমরা লিগ্যাল প্রশ্ন উত্তর তো সেই জন্য আমরা এই ওভার দ্য টেলিভিশন দিচ্ছি না। আপনি আমাদের অফিসে আসুন, আমাদের ফ্রি কনসালটেশন আমরা উত্তর দিয়ে দেব। সরি স্যার, এথিক্যাল অব্লিগেশন আছে আমাদের। জি, ধন্যবাদ সবাইকে। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা আবার আসছি। ধন্যবাদ দর্শক, আমরা বিরতির পর ফিরে আসলাম। আমরা অনেকগুলো কথা বলছিলাম এই আজকের এইসব ইমিগ্রেশন ইস্যু নিয়ে।
দর্শক একজন আমাকে এখানে ফেসবুকে প্রশ্ন করেছেন রাঞ্জা, আমার I-360 SIJ অ্যাপ্রুভড হয়েছে, অ্যাসাইলাম কেস ডিসমিসড, আমার কি কোনো প্রবলেম হলে আইস অফিসার ধরলে আমার ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে গেছে, তো এখন কোনো প্রবলেম হবে? আমার ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে গেছে, তাহলে কি আইস অফিসার ধরলে কোনো সমস্যা হবে? আপনার হতে পারে, আমি সাজেস্ট করব আপনি ভীষণ তাড়াতাড়ি 485টা সাবমিট করে দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেক ভদ্রলোক মাহমুদ চৌধুরী শাকিল, আমার কেস পেন্ডিং আছে, আমার এখন পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট আসে নাই, আমি স্টেটমেন্ট জমা দিই নাই, ফিঙ্গারপ্রিন্ট কি স্টেটমেন্টের সাথে কোনো সম্পর্ক আছে? আর 2 নম্বর হচ্ছে, আমার ফিঙ্গারপ্রিন্ট না হলেও ওয়ার্ক পারমিটে আবেদনের সমস্যা হবে? আপনার ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আর স্টেটমেন্টের কোনো রিলেশন আছে নাকি না? নট এক্স্যাক্টলি। ফিঙ্গারপ্রিন্টটা ওরা চাইছে আপনার ওয়ার্ক পারমিটের জন্য ফিঙ্গারপ্রিন্ট দরকার, আর ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড চেকের জন্য আপনার ফিঙ্গারপ্রিন্ট দরকার। তো আপনার স্টেটমেন্টের সাথে কোনো কানেকশন নেই। সেকেন্ড কোয়েশ্চেনটা কি ছিল স্যার? সেখানে কিছু কিছু ছিল যে এখন কি সে কি এটা ফিঙ্গারপ্রিন্ট না থাকলে ওয়ার্ক পারমিটে আবেদন করা যায়? না, আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতেই হবে। ওয়ার্ক পারমিটের জন্য ফিঙ্গারপ্রিন্ট লাগবে। you will have to give Okay, okay. biometrics. ধন্যবাদ। আশা করি চৌধুরী সাহেব, মাহমুদ সাহেব আপনার উত্তর পেয়েছেন। ভদ্রমহিলা একজন, মুহাইয়া রাত্রি, আসসালামু আলাইকুম, আমি 2022-এর সেপ্টেম্বরে স্টুডেন্ট ভিসাতে এসেছিলাম। 2025-এর জানুয়ারি 21 তারিখ আমি অ্যাসাইলাম ফাইল করি। অনলাইনে আমার এখনও ক্লক চালু হয়নি, সেটা কেন? ফেব্রুয়ারি 12 তারিখ আমার বায়োমেট্রিক আছে, অনলাইনে আমার এলিয়েন নাম্বারও দেখাচ্ছে, কিন্তু উনি বলতেছে কিন্তু আমি এখন কি করব? আমি এখনও কোনো ফিজিক্যাল লেটার পাইনি যে আমার বায়োমেট্রিক ডেট পেয়েছি বা অ্যাসাইলাম এক্সপেক্ট করেছে কিনা সেই বিষয়ে। আপনি USCIS কে একবার আপনি যদি USCIS এর কাছে অ্যাপ্লাই করেছেন, আপনি ওদের একবার কন্ট্যাক্ট করুন, রিসিট নোটিশটা দেখান, আর আপনি জিজ্ঞেস করুন আমার অ্যাসাইলাম ক্লক কেন শুরু হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আশা করি আপনার উত্তর পেয়েছেন। এছাড়াও আমার সঙ্গে দর্শক আছেন, কে আছেন দর্শক লাইনেও? নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি জি আমি ইমন বলছিলাম লস অ্যাঞ্জেলেস থেকে। ভাইয়া, তো ভাইয়া আপনি একটু জোরে কথা বলেন, এখানে একজন বলতেছেন আচ্ছা, আমি মিশিগান থেকে। আপনি স্পিকারটা ইমন ভাই, আপনি কোত্থেকে বলছেন? হ্যাঁ, স্পিকারটা বন্ধ হচ্ছে। হ্যাঁ, এখন শুনতে লস পাচ্ছেন? অ্যাঞ্জেলেস থেকে। হুম। ওকে, হ্যালো হ্যালো, হ্যাঁ, হ্যালো ভাইয়া, আপনার কথা শোনা যাচ্ছে না, জোরে বলেন। আহ, এখন শুনতে পাচ্ছেন? জি জি। ওকে, তো আমার প্রশ্নটা হচ্ছে যে অ্যাসাইলাম কেস চলাকালে ইন্টারভিউ হয়ে গেছে, রেজাল্ট দিবে, বাট রেজাল্টটা যখন দেওয়ার কথা ছিল তারা বলেছিল যে পাঠিয়ে দিব বাসায়, রেজাল্টটা পাঠায়নি, ওয়েট করতে বলেছিল। তো এর মধ্যে ভুলবশত সান দিয়েগোতে একটা প্রোগ্রামে যাওয়ার সময় ভুলে ওপারে চলে যায়। তো তখন আসার সময় রিটার্ন যাওয়ার সময় সেখানে কোনো পুলিশ অফিসার ছিল না। রিটার্ন আসার সময় যখন আমাদের গাড়িতে 15 জন অন্যান্য সিটিজেন এবং তাদের সাথে ডকুমেন্টস ছিল, বাট যখন দেখলো যে আমার ক্যালিফোর্নিয়া আইডি বাট পেন্ডিং রেজাল্ট এখনো আসে নাই, আমি ভুলবশত চলে গেছি, $575 মতো ফি জরিমানা নিয়ে তারপর একটা ভিসা ওয়েভার ফিল করে দিয়েছে। তো এরপরে যখন আমি আসলাম কয়েক মাস পরে যখন রেজাল্টটা দিল, ওরা ওখানে নোট করলো অ্যাসাইলাম এর উপরে কোনো রেজাল্ট লেখেন অফিসার, শুধু বললো তুমি এই তারিখে কেন ওখানে গিয়েছিলা। তো আমরা তোমার কেসটা কোর্টে রেফার করলাম, এখন সেটি কোর্টে আছে। বাট প্রশ্নটা হচ্ছে যে, তো সেটি একটা অ্যাটর্নির আন্ডারে আছে, কিন্তু তিনি আমাকে পরামর্শ একটা দিচ্ছে না, যেটি আরেকজন অ্যাটর্নি বললো যে আপনি যেহেতু ভুলবশত চলে গেছেন, যে তারিখে ঢুকেছেন, তো আপনি আরেকটা অ্যাসাইলাম করে রাখা ভালো হবে। তখন আপনি কোর্টে গিয়ে যেদিন আপনার ডেট থাকবে নেক্সট সেপ্টেম্বর 20 যে ডেটটা আসতে হবে, সেদিন আপনি ওই রিসিপ্ট নোটিশটা দেখাবেন। তাহলে নিয়ম হচ্ছে আপনি ভুলবশত যদি চলে যান, অ্যাসাইলামটা অ্যাবান্ডন হয়ে যায়। তো এটা কি করা উচিত নাকি দরকার নেই আবার একটা অ্যাপ্লিকেশন করে রাখা? নিকি, আপনি কি জি। একটু লম্বা হ্যাঁ, কোশ্চেনটা বুঝতে পারছেন? হ্যাঁ, উনি বলছিলেন যে বর্ডার উনি ক্রস করে আসলে ফেলেছিলেন। জি উনি ক্যালিফোর্নিয়াতে থাকেন, উনি অ্যাসাইলামে অ্যাপ্লাই করেছেন এবং অ্যাসাইলামের হিয়ারিংও হয়ে গেছে। হিয়ারিং হয়ে যাওয়ার পর ওনার রেজাল্টটা আসেনি অনেক দিন। সেই সময়টাতে উনি ভুলবশত বর্ডার ক্রস করে, উনি বোধহয় কানাডার বলেছেন, চলে গেছিলেন কানাডায়। তারপর ওখান থেকে না, ফিরে না, আসার সান দিয়েগো। স্যান্ডিয়েগোতে। সান্তিয়াগো। আচ্ছা আচ্ছা, সান্তিয়াগো, তার মানে আপনি মেক্সিকোতে চলে গেছিলেন। তো ভুলে, মেক্সিকোতে হ্যাঁ, 5-10 মিটার।
চলে গেছিলেন, তারপরে উনি যখন ফিরে আসছিলেন তখন ওনার সাথে অনেক সিটিজেনরা ছিলেন, অনেকের সাথে থাকা সত্ত্বেও ওনাকে দেখে বললো যে তোমার তো এখনো মানে মানে ভিসা নেই। ওনাকে তখন ওরা করলো কি $575 একটা ভিসা ওয়েভার ফি দিয়ে ওনাকে ঢোকার পারমিশন দিলেন। তারপর উনি একটা চিঠি পেলেন কোর্ট থেকে, কোনো রেজাল্ট আসেনি অ্যাসাইলামের হিয়ারিং এর, কিন্তু ওনার কাছে জানতে চাচ্ছে তুমি কেন কিভাবে দেশের বাইরে গেলা, সেটা এখন না ওরা না জানতে ম্যাডাম, চাচ্ছে। একটু এডিট আছে এখানে, মানে ঠিকই অ্যাসাইলাম অফিস থেকে ওরা রেজাল্ট দিয়েছে, তো রেজাল্টে লিখেছে যে নর্মালি যেভাবে অ্যাসাইলাম করলে বলে না যে তোমার রেজাল্ট আমরা ইয়ে করলাম না, বাট সেখানে স্পেসিফিকলি উল্লেখ করেছে তুমি 27 তারিখ দিয়ে ইয়েতে গেছো, এই জন্য আমরা তোমাকে রেজাল্টটা ইয়ে করছি না, কেসটাও ডিনাইল করলাম না, বাট তোমাকে কোর্টে রেফার করলাম, সেটা এখন কোর্টে। কোর্টে আছে। ওকে, দ্যাটস গুড, বাট এটি একজন অ্যাটর্নি দেখছেন, বাট একটা কনফিউজড হচ্ছে যে আমার আরেকজন পরিচিত শুভাকাঙ্ক্ষী অ্যাটর্নি, তিনি বললেন দেখুন আপনি তো ভুলে ক্রস করে গেছিলেন গা, তা আপনার যারা ফ্যামিলি সবাই ছিল সিটিজেন একসাথে গেছেন, একসাথে আসছেন, ড্রাইভার ভুল করেছে, তো সব কিছু ঠিক আছে, কিন্তু নিয়ম হচ্ছে যে যখন ভুলবশত আপনি চলে গেলে আপনার স্ট্যাটাস তো থাকে না, একবার যদি আউট অফ হয়ে যায় সিস্টেমেটিকলি থাকে না, এই জন্য যে তারিখে আপনি আবার ঢুকেছেন যে ওরা ফিনি ঠিক আছে, বাট আপনি একটা 589 করে রাখুন, তাহলে এটি কোর্টকে বলতে পারবেন। নিয়ম হচ্ছে যে বাইর হয়ে গেলে 1 বছরের মধ্যে আবার অ্যাসেলমেন্ট করতে হয়, এটা কি আমার ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা সেটাই। মানে উনি যে ভুলবশত চলে গেছেন, এখন ওনার কেসটা কোর্টে চলে গেছে, হিয়ারিং এর রেজাল্ট দিচ্ছেন, এখন উনি জানতে চাচ্ছেন যে উনি যেহেতু চলে গেছেন ভুলবশত, এখন উনি কি আরেকটা অ্যাসাইলাম ফাইল করে ফেলতে পারবেন কিনা ইন দ্য মিন টাইম, এটা উনি জানতে চাচ্ছেন। হ্যাঁ স্যার, আপনার যদি লয়ার আপনাকে বলে থাকে কি আর একটা অ্যাসাইলাম ফাইল করা উচিত, আপনি করুন। লজিক্যালি ওটা সেন্স বানায়, আপনার আর একটা এন্ট্রি হয়েছে, তো যেই আপনি যদি অ্যাসাইলাম he went outside, he right? went out, তো যখন আপনি বাইরে যান your application is deemed abandoned, এবং আপনি আর একটা এন্ট্রি করেছেন, তো আপনি আপনার লয়ার ডেফিনেটলি আপনাকে ভালো অ্যাডভাইস দিয়েছে কি আর একটা অ্যাসাইলাম অ্যাপ্লাই করে জি দিতে। জি, ধন্যবাদ। আর আরেকজন দর্শক আছেন আমার সঙ্গে লাইনে, কে আছেন নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম, আমি মিশিগান থেকে বলতেছিলাম। আমি 2021-এ বর্ডার ক্রস করে মিশিগানে আসছি। তো আমি 2022 সালে আমি মেরিট করেছি গ্রিন কার্ড হোল্ডার। এখন আমার কেসটা পেন্ডিং এ আছে, আমার 2027 সালে হিয়ারিং দিছে। সো এখনো আমি আমার অ্যাডজাস্টমেন্ট কেসে যাই নাই। উনি হচ্ছেন গ্রিন কার্ড হোল্ডার, আমার 1 ইয়ারের একটা বেবি আছে, সিটিজেনশিপ এই দেশের। তো এখন কি আমি এই গ্রিন কার্ড হোল্ডারের সাথে আমার ওয়াইফের সাথে কি অ্যাডজাস্টমেন্টে যেতে পারবো কেস নিয়ে? একটু তা ম্যাডামের কাছে আমার এই কোয়েকশনটা। উনি 2021-এ অ্যাসাইলাম মিশিগানে। করেছেন এবং ইন দ্য মিন টাইম উনি গ্রিন কার্ড হোল্ডারকে বিয়ে করেছেন, 22 কিন্তু অ্যাপ্লাই করা আছে, অ্যাপ্রুভ হয়নি। উনি জানতে চাচ্ছেন আসলে উনি কিভাবে ওনার কেসে অ্যাডজাস্ট করবেন ম্যারেজ থ্রুতে। স্যার আপনার হয়তো আমার মনে আপনার ডাইরেক্ট সরি, মিনভাইল ওনার একটা বাচ্চা আছে, হ্যাঁ। সিটিজেন অলসো, হ্যাঁ। মানে ছোট বাচ্চা। বাচ্চার সাথে সম্পর্ক নেই। হ্যাঁ হ্যাঁ, স্যার আপনাকে এখানে থেকে হয়তো আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না, আপনাকে হয়তো একটা ওয়েভার দরকার হবে, কারণ আপনার ওয়াইফ হচ্ছে গ্রিন কার্ড হোল্ডার। গ্রিন কার্ড হোল্ডার কিন্তু আপনার ডিপেন্ড করে আপনার এন্ট্রি কিরকম হয়েছে, ওটাও ডিপেন্ড করে। তো আপনি একটা লয়ারের সাথে কথা বলুন বা আমাদের কাছে ফ্রি কনসালটেশনের জন্য আসুন, একটু আরো ফ্যাক্টস নিয়ে আমি আপনার সিচুয়েশনটা আরেকটু বেটার বলতে পারবো। কিন্তু আপনি যা বলেছেন আমার আপনার এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন না, আপনাকে বাইরে যেতে হবে অ্যাডজাস্ট করার জন্য। জি, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ দুজনকেই। অনেক প্রশ্ন আমরা উত্তর দিতে পারিনি, ফেসবুকে এখনো অনেক প্রশ্ন আসছে। দর্শক যারা আমাদের সঙ্গে ছিলেন বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দূর দূরান্ত, বিভিন্ন স্টেট থেকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর নিকি এবং রাঞ্জা, অলওয়েজ আপনারা তো সবসময় থাকেন, আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাচ্ছি না, আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট করেন। অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য। দর্শক যারা এতক্ষণ ছিলেন, এই ছিল আজকে আমাদের আয়োজন। আজকের মতো বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।